অঙ্কিতা যখন তার কলেজের ফেসবুক পেজটি চেক করে মেঘে ঢাকা তারা ব্যান্ড ট্রেন্ড করার বিষয়টি তখন তার নজরে আসে। এইটা সেই গ্রুপ যে গ্রুপের সবচাইতে হ্যান্ডসাম এবং পপুলার সদস্য রোহান সিংহ, অর্থাৎ যার সাথে কলেজের প্রথম দিনই অঙ্কিতার তুমুল ঝগড়া হয়। একদিকে ব্যান্ডের সদস্যদের বিশেষত রোহান সিংহের ছবিতে লাইকের ঝড় বয়ে যাচ্ছিল, আর অন্যদিকে অঙ্কিতার ফটো সমৃদ্ধ হচ্ছিল নেগেটিভ কমেন্টের ঝড়ে। আমি রোহান সিংহ এবং মেঘে ঢাকা তারা ব্যান্ডকে ঘেন্না করি। রাগে গজগজ করতে করতে অঙ্কিতা নিজের ক্লাসের দিকে রওনা হয়, যেখানে অসংখ্য ছাত্রছাত্রীর জমায়েত হয়েছিল। আনমনা অঙ্কিতা কখন নিজে সেই ভিড়ে সামিল হয়ে যায় বুঝতেই পারেনি। সেখান থেকে বেরোনোরও কোনো উপায় ছিল না। প্রচন্ড ভিড়ে অঙ্কিতা জ্ঞান হারিয়ে ফেলে এবং যখন তার সেন্স আসে তখন সে নিজেকে কোনো একজনের কোলে অনুভব করে। তার মনে হয়েছিল সে যেন কোনো এক সিনেমার হিরোর কোলে রয়েছে। যখনই অঙ্কিতার সেন্স পুরোপুরি আসে তখন সে জোরে চেঁচিয়ে ওঠে, তুমি আমাকে টাচ করার সাহস হয় কি করে তোমার? অঙ্কিতার সেন্স আসার পর যার কোলে নিজেকে দেখতে পায় সে আর অন্য কেউ নয়, রোহান সিংহ। অঙ্কিতা যখন সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল ঠিক তখনই সে পা পিছলে আবার সেই রোহানের বুকের উপরে আছড়ে পড়ে। এখানে আমাদের ছাড়া আর কেউ নেই, তো এবার বলেই দাও না ঠিক কতটা তুমি আমায় ভালোবাসো। প্লিজ। তাহলে অঙ্কিতা রোহান কি সত্যিই প্রেমিক জুটি? কলেজের সবার সামনে কি তারা একে অপরকে ঘেন্না করার নাটক করছে, নাকি একে অপরকে ফাঁসানোর প্ল্যানিং করছে? তাহলে সত্যিটা আসলে কি? গরমকাল শেষ হলো বলে এখন রোদের তাপ আর অসহ্য লাগে না। বেশ সুন্দর হাওয়া দেয় মাঝে মাঝে। সূর্য অস্ত যাবে যাবে এমন সময় একটা লাল রঙের গাড়ি ধুলোর ঝড় উড়িয়ে রাস্তা দিয়ে চলে গেল। গাড়ির ভেতরে ইন্দ্রাণী একটু রেগে গিয়েই বলল, অঙ্কিতা, তোর এত বয়স হয়ে গেল, এখনো সেই সেলিব্রিটিদের পিছনে পড়ে রইলি? এখনো ক্রাশ খাচ্ছিস এদের উপরে? 1 মিনিট, একটা ঝগড়া চলছে, আমি এটা শেষ করে নিয়ে কথা বলছি, কেমন? মিষ্টি গলায় বলল অঙ্কিতা। ইন্দ্রাণী একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়িটা রাস্তার ধারে দাঁড় করালো। অঙ্কিতার দিকে তাকিয়ে বলে গেল, আমায় একবার কোম্পানিতে যেতে হবে একটা কাজের জন্যে। তুই কিন্তু একদম বসে থাকবি এখানে, কোথাও যাবি না। অন্যমনস্কভাবে মাথা নাড়িয়ে অঙ্কিতা ফোনের দিকেই তাকিয়ে রইল। এই মুহূর্তে ফেসবুকে অনলাইনে চলতে থাকা তর্ক বিতর্কতেই সে মগ্ন। সেলিব্রিটিদের ফ্যানরা এসব ঝগড়া করেই থাকে, এতে সেলিব্রিটিদের পাবলিসিটি হয়। এই মুহূর্তে অঙ্কিতা ওর বিপক্ষে থাকা ফ্যানদের বেশ কড়া করে কথা শোনাচ্ছে। মেঘে ঢাকা তারা ব্যান্ডটিকে অঙ্কিতা পছন্দ করে না, অ্যান্টি ফ্যান হয়ে তাই ওকে একটু ঝগড়া করতেই হবে। এই ব্যান্ডটা এত পপুলার হলেও এদের ফ্যানগুলো লেভেল এরকম লো কেন কে জানে। হঠাৎ করে গাড়িটা কেঁপে উঠল। অঙ্কিতা অবাক হয়ে পেছনে তাকিয়ে যা দেখল তাতে ও শকড হয়ে গেল। ইন্দ্রাণী ওর জেঠতুতো দিদি, সারা জীবন ধরে স্পিড লিমিটের ওপরে গাড়ি চালানোই ইন্দ্রাণীর অভ্যাস। তার মানে গাড়িটা নো পার্কিং স্পটে দাঁড় করাবি, তাও আবার রাস্তার মাঝে? পেছনে তাকিয়ে অঙ্কিতা দেখল একটা দামি ফরেন কার দাঁড়িয়ে আছে। ইন্দ্রাণীর গাড়িটা ধাক্কার চোটে পিছনে গড়িয়ে গিয়ে সেই গাড়িটাকে আবার ধাক্কা দিল। ও গড! কিছুক্ষণ পর অঙ্কিতা গাড়ির দরজা খুলে আস্তে আস্তে বাইরে বেরোলো ব্যাপারটা ঠিক করে দেখার জন্য। পিছনের দামি গাড়িটার সামনেটা দেখে অঙ্কিতা বুঝল যে আজ ওর লাক ভালো, খুব বেশি ক্ষতি হয়নি, একটু স্ক্র্যাচ হয়েছে শুধু। গাড়িটার কালো জানালা উপরে তোলা ছিল, সুতরাং ভিতরের কাউকে দেখা যাচ্ছিল না। কেউ বেরোচ্ছে না দেখে অঙ্কিতা ভাবল কেউ নেই হয়তো গাড়িতে, আর স্ক্র্যাচটার উপরে হাত বুলিয়ে মোছার চেষ্টা করলো, কিন্তু তাতে কি আর স্ক্র্যাচ চলে যায়? এদিক ওদিক তাকিয়ে অঙ্কিতা দেখল আশেপাশে কেউ নেই, তাই কুর্তির কোনা দিয়ে দাগটা মোছার চেষ্টা করলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এটার জন্য তো কম্পেনসেশন দিতে হতে পারে। যদি তাই হয় তাহলে আজ আর ইন্দ্রাণীর সঙ্গে বিরিয়ানি খাওয়া হবে না। ধ্যাত! রেগে গিয়ে অঙ্কিতা গাড়িতে এক ঘুষি মারল। ঠিক সেই সময় গাড়ির জানলা নামিয়ে একজন বলল, আরে, আপনার কি মাথা ঠিক আছে? অঙ্কিতা চমকে গেল রীতিমতো। গাড়িতে কেউ ছিল নাকি? আর চোখে তাকিয়ে অঙ্কিতা দেখল গাড়ির পেছনে একজন বসে আছে, কালো পোশাক আর বড় সানগ্লাস পরে। একটু লজ্জা পেয়ে অঙ্কিতা বলল, আই এম ভেরি সরি, এটা আমার দিদির গাড়ি, ও এসে ঠিক আপনাকে কম্পেনসেশন দিয়ে দেবে। গাড়িতে বসা লোকটি অল্প হেসে বলল,
কিভাবে কম্পেনসেট করবেন একটু বলবেন? অঙ্কিতা ইতস্ততভাবে বলল, মানে খুব বেশি তো ক্ষতি হয়নি, 2000 টাকা এনাফ হবে না? লোকটি অঙ্কিতার দিকে অবাক হয়ে তাকালো। অদ্ভুত তো। অঙ্কিতা একটু বিরক্ত হয়েই বলল, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আমি ঠিক ধরেছিলাম, লোকটি বলল। আপনার নিশ্চয়ই মাথার ঠিক নেই। অঙ্কিতা আর চুপ থাকতে পারল না, ঠোঁট কামড়ে জবাব দিল, হোয়াট? আমার মাথা ঠিক নেই? আপনার মাথার প্রবলেম আছে। কম্পেনসেশন হিসেবে টাকা কি যথেষ্ট নয় আপনার জন্য, নাকি আমাকে আমার ব্লাড বা ফ্লেশ দিয়ে কম্পেনসেশন করতে হবে? গাড়িতে বসে থাকা লোকটা কোনো কথা বলল না, তবে হঠাৎ করে চারপাশটা এমন চুপচাপ হয়ে গেল যে অঙ্কিতা একটু দমে গেল। কোনো কথা না বলেও লোকটা এমন কনফিডেন্ট দেখাচ্ছে কিভাবে? অঙ্কিতা কি করবে ভেবে উঠতে পারল না। অবশেষে লোকটি খুব শান্তভাবে বলে উঠল, আপনার মাংস দিয়ে কম্পেনসেট করবেন? এই বছর তো পাঁঠার দাম খুব বেশি নয়। অঙ্কিতা অবাক হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, তারপর তেলে বেগুনে জ্বলে উঠল। লোকটা ওকে ছাগল বলে ডাকলো নাকি? আপনি বলুন তাহলে, এর সলিউশন আপনি বার করুন, রেগে বলল অঙ্কিতা। লোকটি কিছু বলার আগে একটি মধ্যবয়স্ক লোক এসে ওদের সামনে দাঁড়ালো এবং গাড়িতে বসার লোকটির দিকে তাকিয়ে বলল, বাবু একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। এই লোকটি গাড়িটার ড্রাইভার। কোনো ব্যাপার না, গাড়িতে বসে থাকা লোকটি বলল। ড্রাইভারটি অঙ্কিতার দিকে তাকিয়ে বেশ রেগে গিয়ে বলল, এটা কিন্তু সম্পূর্ণ আপনার দোষ, আপনাকে কম্পেনসেশন দিতেই হবে। ভেতরের লোকটি হঠাৎ বলে উঠল, উনি বলেছেন 2000 টাকা দেবেন। তোমার কি মনে হয় সেটা এনাফ? ড্রাইভারের চোখ কপালে উঠে গেল। কোমরে হাত দিয়ে সে বলল, 2000? আপনার কোনো ধারণা আছে এই গাড়িটার দাম কত? রিপেয়ার করতেই অন্তত কয়েক লক্ষ লাগতে পারে। আপনি কি জানেন এটা কার গাড়ি? অঙ্কিতা তো সত্যিই জানে না গাড়িটা কার, তাই ও মাথা নাড়ল। ড্রাইভারটি কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিল নিজেকে শান্ত করার জন্য। গাড়ির ভেতরে বসে থাকা লোকটি বেশ বিনোদিত হয়ে সব দেখছিল। তার চোখ বারবার অঙ্কিতার দিকে যাচ্ছিল। কুর্তি আর জিন্স পরে থাকা অঙ্কিতার খোলা চুল আর মুখের সার্ভ ফিচার্সগুলো বেশ অ্যাট্রাকটিভ। ওর চোখ দুটো বেশ ব্রাইট। অঙ্কিতা কিন্তু বেশ সুন্দরী, আর ও যখন কুর্তি দিয়ে গাড়ির দাগটা মোছার চেষ্টা করছিল, অজান্তেই লোকটার চোখ সেই দিকে চলে গিয়েছিল। লোকটির ফোন দুবার বেজে উঠল। একটু সিরিয়াস হয়ে গিয়ে সে ড্রাইভারকে বলল, আগে আমায় এয়ারপোর্ট নিয়ে চলো, এটা পরে সামলে নিও। লোকটি অঙ্কিতাকে কাছে আসতে বলল। ও কাছে আসায় লোকটি সানগ্লাস খুলে তাকালো অঙ্কিতার দিকে। লোকটি হ্যান্ডসাম বললেও কম বলা হবে। মুখটা এত ব্রাইট অ্যাট্রাকটিভ যে অঙ্কিতা একটু থতমত খেয়ে গেল। বয়সও বেশি নয়, অঙ্কিতার বয়সী না হলেও খুব একটা বড় বলে মনে হলো না দেখে। বাঁ চোখের নিচে একটি ছোট্ট তীর যেন লোকটিকে একটু বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে। এটা ওর চেহারাতে কেমন একটা রাজকীয় ব্যাপার ছিল। আপনার ফোনটা দিন, লোকটি শান্ত গলায় বলল। কিছু না ভেবেই অঙ্কিতা ফোনটা এগিয়ে দিল। লোকটি নিজের নাম্বারে ফোন করলো, এরপর ফেরত দিয়ে দিল। আপনার কথা রাখবেন কিন্তু, এই বলে লোকটির গাড়িটা এগিয়ে গেল এয়ারপোর্টের দিকে। ইন্দ্রাণী কিছুক্ষণ পরে সুপার এন্টারটেইনমেন্ট কোম্পানির বিল্ডিং থেকে বেরিয়ে এসে দেখে অঙ্কিতা এক দৃষ্টিতে সামনে তাকিয়ে অল্প অল্প হাসছে। মাথাটা কি একেবারে গেল ফেসবুক করতে করতে? ও অঙ্কিতাকে অল্প ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো। হেসে হেসে অঙ্কিতা উত্তর দিল, আমি এক্ষুনি একটা লোকের সঙ্গে কথা বললাম। আমি যে ব্যান্ডটাকে অপছন্দ করি সেটার লিডারের মতো দেখতে। হঠাৎ অঙ্কিতার মুখের হাসি উধাও হয়ে গেল। ও পাথরের মতো দাঁড়িয়ে রইল। ইন্দ্রাণী অবাক হয়ে বলল, থেমে গেলি কেন? তুই তো বলতেই থাকিস এদের নিয়ে। তাড়াতাড়ি ফোন বার করে অঙ্কিতা ফেসবুক খুলল। যেই পোস্টটা নিয়ে কিছুক্ষণ আগে ও ফ্যানদের সঙ্গে ঝগড়া করছিল সেটা দেখে ও চমকে গেল। গাড়িতে বসা ওই লোকটা আসলে আর কেউ না, মেঘে ঢাকা তারা ব্যান্ডের লিডার সিংহ। অঙ্কিতার সেদিন রাতে আর ঘুম হলো না। এসব বিচ্ছিরি স্বপ্ন দেখলো সারা রাত ধরে। রোহন সিংহ হাতে খাঁড়া নিয়ে ওর দিকে তাকিয়ে বলছে, আপনি তাহলে অনলাইনে আমাকে নিয়ে ভুলভাল জিনিস লেখেন, তাই না? আজ আবার আমার গাড়িটা আপনি নষ্ট করলেন।
আপনাকে তাহলে মেরে ফেলেই সব কম্পেনসেট করব আমি। ভয় পেয়ে গিয়ে অঙ্কিতা উঠে পড়ল। অনেকক্ষণ ধরে বসে থেকে একটু শান্ত হলো। ঘড়ির দিকে তাকাতেই আবার উত্তেজিত হয়ে দৌড়ে নিচে গেল তৈরি হতে। নতুন স্কুলে আজ ওর প্রথম দিন, আর আজই কিনা ওকে দেরি করতে হলো। অঙ্কিতার বাবা আর দাদা দুজনেই বিদেশে চাকরি করতেন, তাই ওর ঘুম ভাঙিয়ে দেওয়ার কেউ ছিল না। বাইরে বেরিয়ে ও বুঝতে পারছিল না কিভাবে স্কুলে যাবে। এমন সময় বাইকে করে একটি ছেলে ওর পাশ দিয়ে চলে গেল। এই এই প্রত্যুষ না, একটু দাঁড়িয়ে জানা, অঙ্কিতা চিৎকার করে বলল। বাইকে বসা ছেলেটা থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। অঙ্কিতাকে দেখে বলল, তুইও দেরি করে উঠেছিস নাকি? দেখতেই তো পাচ্ছিস, চল এবার, লেট হয়ে যাবে তো। বাইকের পেছনে চেপে অঙ্কিতা ওকে তাড়া দিতে থাকলো। হুশ করে বাইক চলল স্কুলের দিকে, কিন্তু সেখানে গিয়ে আর এক বিপদ। স্কুলের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। দুজন দারোয়ান ওদের দিকে সন্দেহজনকভাবে তাকিয়ে আছে। এই রে, এবার কি করি? প্রত্যুষ ভয় পেয়ে জিজ্ঞেস করলো। অঙ্কিতা বলল, এখান দিয়ে ঢুকলে ওই রেকর্ড বুকে নাম লিখতে হবে। স্কুলের প্রথম দিনেই বকা খাবি নাকি তুই? প্রত্যুষ আরো ভয় পেয়ে গেল। বলল, তাহলে তো একটাই উপায় আছে, দেওয়াল টপকে ঢুকতে হবে আমাদের। তুই কি পাগল হয়ে গেলি? কেউ যদি দেখে ফেলে? অঙ্কিতা জিজ্ঞেস করলো। প্রত্যুষ ওকে এক কোণে নিয়ে গিয়ে বলল, দেখ, আজ কিন্তু স্কুলের প্রথম দিন, সবাই ইনগ্রেশন ফাংশনে ব্যস্ত আছে, কেউ দেখতে পাবে না আমাদের, বিশ্বাস কর। কিছুক্ষণ ভেবে নিয়ে অঙ্কিতা সম্মতি দিল। তাহলে ওই দেওয়ালটা টপকায় চল, বলে প্রত্যুষকে নিয়ে চলল। বাইকটা একটা দোকানের পাশে দাঁড় করিয়ে দুজনে পাঁচিলের দিকে এগিয়ে গেল। প্রত্যুষের উপর ভর করে অঙ্কিতা উঠতে শুরু করলো। মডার্ন হাই স্কুল। স্কুলের ময়দানে ইনগ্রেশন ফাংশনে জোগাড় করা হয়েছে। সদ্য বানানো বিল্ডিং এর সামনে স্কুলের ফ্ল্যাগ দাঁড় করানো আছে, তার সামনে মাইক লাগানো হয়েছে। স্কুলের প্রিন্সিপাল হাতে কাগজ ধরে স্পিচ দেবেন বলে তৈরি হচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে একটা চিৎকার শোনা গেল, আর কে যেন ধূপ করে উপর থেকে মাটিতে পড়ল। প্রিন্সিপাল অবাক হয়ে পিছনে তাকিয়ে দেখেন একটি মেয়ে মাটিতে উঠে বসেছে এবং পিছনের পাঁচিল বেয়ে উঠে একটি ছেলে লাফানোর চেষ্টা করছে। এই অঙ্কিতা, আমার ব্যাগটা ধর, আমি নিচে আসছি, প্রত্যুষ চিৎকার করে বলল। অঙ্কিতার বুক দূর দূর করছে। ও বেশ ভালোই বুঝেছে যে এবার চোখ এড়াতে পারা যাবে না। ওরা দুজন একদম সবার সামনেই এসে পড়েছে। ও হাত নাড়িয়ে প্রত্যুষকে ইশারা করে বলল, নামিস না, একদম নামবি না। প্রত্যুষের চিরকালই একটু কম উপস্থিত বুদ্ধি ছিল, তাই অঙ্কিতার ইঙ্গিত না বুঝতে পেরে পাঁচিলের ওপর থেকে এক লাফে মাটিতে এলো। এই দৃশ্য থেকে প্রিন্সিপালের চোখ ছানা বড়া হয়ে গেল। তিনি রাগ করবেন না অবাক হবেন কিছুই বুঝলেন না। মডার্ন হাইয়ের 3000 ছাত্রছাত্রী কিছুক্ষণ চুপ করে দুজনের কাণ্ড দেখল। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে ময়দান জুড়ে হাসি আর কথাবার্তা শুরু হলো। ওরে বাস, হেব্বি তো ওই দুজন, কি দারুণ এন্ট্রান্স দিল দেখলি? একজন উত্তেজিত হয়ে বলেই উঠল। আরেকজন বলল, ওরা কি পাগল? করলি তো করলি, একদম প্রিন্সিপালের নাকের নিচে, এত দুঃসাহস! এবার ওদের কি যে হবে কে জানে। অঙ্কিতার ভয়ে কেঁদে ফেলার মতো অবস্থা। কে জানতো যে ময়দানের মধ্যেই ওরা নামবে? একটু সামাল দেওয়ার জন্য বলল, স্যার, আমরা না মডার্ন হাই স্টুডেন্ট নই, আমরা তো ফার্স্ট ইয়ার ক্লাস বি এ স্টুডেন্ট। প্রত্যুষ বোকার মতো করে বলে ফেলল। মাথার আগে মুখ চলে, এই আর কি। চশমা খুলে প্রিন্সিপাল রেগে গিয়ে বললেন, এদের ক্লাস টিচার কোথায়? এখনই নিয়ে যাও এদেরকে। 1 ঘন্টা ধরে দুজনে তুমুল বকা খাওয়ার পর অঙ্কিতা ক্লাস টিচারকে বলল, ম্যাডাম, আমাদের না দোষ হয়ে গেছে, আর কখনো এরকম করব না। মধ্যবয়স্ক টিচার স্কুলের সামনে অত্যন্ত লজ্জিত হয়েছেন, তাই রেগে গিয়ে বললেন, ভুল করার আগে এটা মনে হয়নি? তোমরা বুঝতে পারছো তোমরা কি করেছ? একে তো দেরি করে এসেছো, তারপর আবার পাঁচিল টপকে। এই শিক্ষা তোমাদের? আমাদের স্কুলের নিয়মগুলির মর্যাদা রাখলে না? বিবেকানন্দ, মাদার টেরেসা, এনারা এই শিখিয়েছেন। প্রত্যুষ অবিচলিত ভাবে অঙ্কিতার কানে কানে বলল, আমরা কিন্তু আসলে ক্লাস সিতে, বিতে নয়। অঙ্কিতার এবার পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। কোন রকমের ঢোক গিলে ফিসফিস করে প্রত্যুষকে জিজ্ঞেস করলো, তুই ঠিক বলছিস তো? আমরা অনেক ঝামেলাতে আছি, এখন যদি টিচারকে মিথ্যে বলি তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। ঠিক সেই সময় টিচার বললেন, তোমাদের নামগুলো বলো তো, আমি রোল কলের লিস্টটা দেখি একবার। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। অঙ্কিতা আর প্রত্যুষ দুজনে থরথর করে কাঁপতে থাকলো।
ভগবান হয়তো ওদের সহায় ছিলেন, তাই ঠিক সেই সময় পিছন থেকে অনেক চিৎকার চেঁচামেচি শোনা গেল। অঙ্কিতা পেছনে তাকাতেই যে দৃশ্য দেখল তাতে ওর মুখ হাঁ হয়ে গেল। ঠিক সেই সময় প্রিন্সিপাল ঘোষণা করলেন, এই বছর আমাদের মডার্ন হাই স্কুলে বাংলার গর্ব মেঘে ঢাকা তারার সদস্যরা ভর্তি হবে। আমাদের স্কুলের জন্য এ এক ঐতিহাসিক ঘটনা। সব ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা চলুন আমরা হাততালি দিয়ে আমাদের নতুন স্টুডেন্টদের স্বাগত জানাই। একটি মৃদু হাওয়া এসে সবার মন আর শরীর একেবারে জড়িয়ে দিল, যেন দেবদূতেরা কোনো দেবতার আগমন ঘোষণা করছে। 3 জন ছেলে স্টেজে উঠে দাঁড়ালো। 3 জনকেই কেমন স্বর্গীয় দেখাচ্ছিল। সূর্যের রশ্মি যেন ওদের পিছনে চক্রের মতো জল জল করছে। এই দৃশ্য দেখে সবাই কয়েক সেকেন্ডের জন্য চুপ করে রইল। ঠিক তারপরে গোটা ময়দান জুড়ে হাসি এবং হৈ হুল্লোড়ের রেশ ছড়িয়ে গেল। অঙ্কিতার মুখ তখন থেকে হাঁ হয়েই ছিল, এখনো তাই রইল। এটা কি স্বপ্ন? ও কি এখনো ঘুমাচ্ছে? এটা সত্যি কি করে হবে? যাদের এতদিন ধরে টিভি আর বড় পর্দায় দেখেছিল তারা ওর সঙ্গে একই স্কুলে পড়াশোনা করবে, এও কি সম্ভব? অঙ্কিতা, তুই চুপ করে গেলি কেন রে? প্রত্যুষ জিজ্ঞেস করলো। অঙ্কিতার মনের অবস্থা তখন সাংঘাতিক বিভ্রান্ত। এসব কি হচ্ছে? ব্যান্ডের লোকেরা ওর স্কুলে আসতে যাবে কেন? বিরক্ত হয়ে প্রত্যুষকে এক খুশি মারল অঙ্কিতা। আরে মারলি কেন? অদ্ভুত তো, কত জোর তোর গায়ে! প্রত্যুষ হাত বোলাতে বোলাতে বলল। বিড়বিড় করে অঙ্কিতা বলল, এটা তবে স্বপ্ন নয়? প্রত্যুষ ভুরু কুঁচকে অঙ্কিতার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, এই ছেলেগুলো কে রে? বেশ চেনা চেনা লাগছে তো। সবাই এত উত্তেজিত কেন এদের দেখে? এই শুনে ওদের টিচার, যিনি এতক্ষণ ধরে ওদের বকছিলেন, ঘুরে প্রত্যুষকে বললেন, তুমি এদেরকে চেনো না নাকি? মেঘে ঢাকা তারা, মেঘে ঢাকা তারাকে চেনো না? ওরা গত 2 বছর ধরে শুধু বাংলা নয়, গোটা দেশে জনপ্রিয়তা অর্জন করেছে। সব মিউজিক চার্টে 1 নম্বরে রয়েছে। ওদের দলের লিডার হচ্ছে রোহন সিংহ, গান কম্পোজ করে, পিয়ানো বাজায়। বিশাল মেহতা ওদের গিটারিস্ট, খুব শান্ত ছেলে, আর কি দারুণ গানের গলা। শানি সেন ড্রামস বাজায়, ও খুব মিষ্টি ছেলে। 3 জনেই অত্যন্ত প্রতিভাশালী এবং কত অল্প বয়সে এত দূর গেছে। টিভি তো প্রায় সব বিজ্ঞাপনেই ওদেরকে দেখায়। কত শো করে ওরা বাংলা জুড়ে, তাই তোমার ওদেরকে হয়তো চেনা লাগছে। ভদ্রমহিলা তার অর্ধেক বয়সী কয়েকটি ছেলেকে নিয়ে এত উৎসাহ দেখে প্রত্যুষ একটু থতমত খেয়ে গেল। এতেই বোঝা যায় সেলিব্রিটিদের নিয়ে মাতামাতি করাটা মানুষের স্বভাবে এসে দাঁড়িয়েছে, তাতে বয়সের কিছুই নেই। প্রত্যুষ হঠাৎ অঙ্কিতাকে বলে উঠল, আরে এটা সেই ব্যান্ডটা না যাকে তুই সবসময় ফেসবুকে বিরোধ করিস? এবার মনে পড়েছে। অঙ্কিতা কিছু বলল না, এক দৃষ্টিতে স্টেজের দিকে তাকিয়ে রইল। প্রত্যুষ ঠিক বুঝলো না ব্যাপারটা কি হলো। ওকে জিজ্ঞেস করার আগেই স্টেজ থেকে গমগমিয়ে একজনের গলা শোনা গেল, আমি রোহন সিংহ, পরের 3 বছর এখানে পড়াশোনা করব। আমি খুব এক্সাইটেড। ওর কথা শেষ হতে না হতেই পুরো ময়দান জুড়ে চিৎকার আর হৈ হুল্লোড়ের একটা ঢেউ বয়ে গেল। হ্যালো, আমি বিশাল মেহতা, আমি সানি সেন। বাকিরা নিজেদের নাম বলল শুধু, কিন্তু স্টুডেন্টদের চিৎকার চেঁচামেচি তখনও বন্ধ হলো না। অঙ্কিতার মনে হলো এত আওয়াজে যেন পায়ের তলায় মাটি না কাঁপতে শুরু করে দেয়। প্রিন্সিপাল অনেক কষ্টে সবাইকে চুপ করালেন, দিয়ে হঠাৎ অঙ্কিতা আর প্রত্যুষের দিকে আঙুল দেখিয়ে বললেন, এই 2 জন স্টুডেন্ট আজ যা করেছে তা অভাবনীয়। আমাদের স্কুল 60 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। আমি হলফ করে বলতে পারি এরকম কাজ আগে কেউ কখনো করেনি। পাঁচিল ডিঙিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ঢোকা আমি এখনো ভাবতে পারছি না। সবাই শুনে রাখো, এরকম ভাবে নিজেদের পরিচালনা করলে চলবে না। ডিসগ্রেসফুল। এরকম যেন আর কোনোদিন আমি না দেখতে পাই। সবার চোখ অঙ্কিতার প্রত্যুষের দিকে গেল। অঙ্কিতার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছিল, লজ্জায় কাঁদতেও পারছিল না। নতুন স্কুল, প্রথম দিনেই একটা বাজে ইমপ্রেশন বানিয়ে ফেললো। এতে যে পরে কত ক্ষতি হবে তা বেশ অনুমান করতে পারছিল অঙ্কিতা। ওর যেন মনে হলো মেঘে ঢাকা তারার মতোই ও নিজেও স্কুলে বেশ জনপ্রিয় হয়ে উঠবে, অবশ্য অন্যরকম করে। ব্যান্ড জনপ্রিয় কারণ স্কুলে তাদের প্রচুর ফ্যান, কিন্তু অঙ্কিতাকে সবাই ঠাট্টার পাত্র হিসেবেই দেখবে এখন থেকে। হঠাৎ একটু আশাবাদী হয়ে অঙ্কিতা চোখ তুলে দেখলো বাকিদের প্রতিক্রিয়া কি হয়। সবাই ওর দিকে তাকিয়ে আছে,
নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে হাসাহাসি করছে ওকে নিয়ে। এটা দেখে ও রীতিমতো বিরক্ত হলো, হতাশ বোধ করলো। হঠাৎ অঙ্কিতার মনে হলো অন্য দিক থেকে কে যেন ওর দিকে মনোযোগ সহকারে তাকিয়ে আছে। স্টেজের দিকে তাকিয়ে ও দেখলো রোহন সিংহ সরাসরি ওকে দেখছে। আর অঙ্কিতার হঠাৎ করে কাঁপুনি ধরলো। একে তো সবাই ওকে নিয়ে ঠাট্টা করছে, তার উপর বাংলার গর্ব রোহন সিংহ ওর দিকে এমন ভাবে তাকিয়ে আছে। রোহন স্টেজে একটু হেসে অঙ্কিতার দিকে ইশারা করে যেন বলল, আবার দেখা হলো তাহলে। অঙ্কিতার হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে গেল। রোহন ওকে চিনতে পেরেছে। সৌভাগ্যবশত এই ইশারাটা অঙ্কিতা ছাড়া কারোর চোখে পড়েনি, নইলে যে আরো কত কাণ্ড হতো। অন্যদিকে মুখ ঘুরিয়ে অঙ্কিতা এমন ভাব করলো যেন ও দেখেইনি। তবে ওর মনের ভেতরে অনেক প্রশ্ন ছিল, একটু ভয়ও লাগছিল ওর। এত স্কুল থাকতে এখানে কেন আসতে হলো এই ব্যান্ডটাকে? উদ্বোধনী অনুষ্ঠানের পরে টিচাররা সব ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাসে চলে গেলেন। অঙ্কিতা ওর বয়সী বেশিরভাগ মেয়েদের মতো ইন্টারনেট ছাড়া থাকতে পারে না, তাই ক্লাসের ফাঁকে ফেসবুক খুলে বসলো। স্কুলের গ্রুপে গিয়ে দেখে সব পোস্ট মেঘে ঢাকা তারাকে নিয়েই, কারণ স্কুলের বেশিরভাগ স্টুডেন্ট ব্যান্ডটির ফ্যান। সেই ছবিগুলোর মধ্যে প্রত্যুষ আর অঙ্কিতার কয়েকটা ছবি ছিল। এক কোণে দাঁড়িয়ে বকা খাবার সময় কেউ তুলেছিল বোধহয়। পাঁচিল টপকানোর বুদ্ধিটা প্রত্যুষের ছিল, তাই রেগে গিয়ে প্রত্যুষকেই মনে মনে অঙ্কিতা দুষল। ব্যান্ডটির ফেসবুক পেজে গিয়ে অঙ্কিতা দেখলো ইতিমধ্যেই সবাই জেনে গেছে ওরা এই স্কুলে পড়াশোনা করবে। অঙ্কিতা এই ব্যান্ডটিকে পছন্দ করতো না। ও হচ্ছে যাকে বলে একেবারে অ্যান্টি ফ্যান অথবা বিরোধী ফ্যান। ও অবশ্যই অস্বীকার করে না যে রোহন, বিশাল আর সানি দেখতে বেশ ভালো, তবে অঙ্কিতা যাকে পছন্দ করে অর্থাৎ গায়ক সাহিলকে, তার নাকি মেঘে ঢাকা তারার সঙ্গে ইন্ডাস্ট্রিতে সম্পর্ক ভালো নয়। সুতরাং নিজের পছন্দের গায়কের পাবলিসিটির জন্য অঙ্কিতা এই ব্যান্ডটিকে ফেসবুকে বিরোধ করে। একটা কমেন্ট লিখতে লিখতে অঙ্কিতার হঠাৎ মনে হলো, এটা অদ্ভুত না যে এই তিনজন এখন ওর সঙ্গে একই স্কুলে পড়াশোনা করবে। অঙ্কিতা আবার কয়েকদিন আগে রোহনের সঙ্গে ঝামেলাও করেছিল। ইস, ওর কেমন যেন একটা মনে হচ্ছিল। কি রে, এবার ক্লাসে যেতে হবে, চল। প্রত্যুষ বলাতে অঙ্কিতা ফোনটা রেখে নতুন বিল্ডিং এর দিকে এগোতে থাকলো। সেখানে থই থই করছে ছেলে মেয়ে, এমন যে ঠিকভাবে হাঁটাও সম্ভব হচ্ছে না। অঙ্কিতা প্রত্যুষকে বলল, একটু দাঁড়িয়ে যা না, ভিড়টা কমুক, তারপর যাব। প্রত্যুষ অঙ্কিতার হাত ধরে ওকে টেনে নিয়ে যেতে শুরু করলো ভিড়ের মধ্যেই, আর অঙ্কিতার একেবারে লোকেদের মাঝে চিপে যাওয়ার মতো অবস্থা। প্রত্যুষ ওর হাত ধরে হাঁটছিল। এমন সময় কয়েকটি মেয়ে বলে উঠল, আরে তুমি দেখে চলতে পারো না, আমাদের গা ঘেঁষে হাঁটছো একদম। লজ্জা পেয়ে প্রত্যুষ দাঁড়িয়ে গেল আর অঙ্কিতার হাতটাও ছেড়ে দিল। কিছু বলার আগেই ভিড়ের মধ্যে চেপে গিয়ে অঙ্কিতা মুখ থুবড়ে মাটিতে পড়তে যাচ্ছিল। ইস, কি দিনটাই না যাচ্ছে অঙ্কিতার। প্রথমে পাঁচিল টপকানোর জন্য বকা খাওয়া, এখন তো নিশ্চিত মৃত্যু। এরকম ভাবে মাটিতে পড়লে আর রক্ষে নেই, সবার পায়ের চাপে হয়তো প্রাণটাই যাবে। কাল খবরের কাগজে লেখা বেরোবে, মডার্ন হাইয়ে ভয়ঙ্কর স্টাম্পেড, মৃত এক। অবশ্য অঙ্কিতা মাটিতে পড়ল না, বরং কারুর গায়ে ভর করে তার শার্ট আঁকড়ে ধরে দাঁড়ালো। আস্তে আস্তে চোখ খুলে অঙ্কিতা দেখে ও আর কারণ নয়, রোহন সিংহের গায়ে ভর করে দাঁড়িয়ে আছে। সর্বনাশ! এবারও বুঝতে পারলো এখানে এত ভিড় কেন। ব্যান্ডের সদস্যরা এখানে অটোগ্রাফ দিচ্ছিল তাদের ফ্যানদেরকে। রোহন হাতের মার্কারটা সরিয়ে রেখে বলল, তুমি বলে ডাকি, আর আমার শার্টটা কি ছাড়ার ইচ্ছে নেই? লজ্জা পেয়ে অঙ্কিতা বুঝলো ও এখনো রোহনের শার্ট আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। অত্যন্ত এম্বারেসিং একটা দৃশ্য। হতভম্ব হয়ে সরে যেতে গিয়ে আবার হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিল অঙ্কিতা, আর রোহন আবার ওকে ধরে ফেলল। অঙ্কিতা ধন্যবাদ জানানোর আগেই রোহন অল্প হেসে বলল, তুমি আর কতবার আমার রাস্তা কাটবে শুনি? অঙ্কিতা ভুরু কুঁচকে তাকিয়ে রইল। এই ছেলেটা কি পাগল হয়ে গেল? এসব কেন বলছে হঠাৎ করে? আমি রাস্তা কাটলাম মানে? আমি কি ইচ্ছে করে পড়ে গেলাম নাকি? ও বলল। আরো বলল, আমি তোমায় না মোটেও পছন্দ করি না, এটা কেবল একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ আচ্ছা, এই বলে রোহন ওর হাতটা ছেড়ে দিল, আর সঙ্গে সঙ্গে অঙ্কিতা ধূপ করে মাটিতে পড়ে গেল। পিছন থেকে কয়েকজনের হাসি শোনা গেল এই দৃশ্য দেখে। রোহন অবিচলিত হয়ে একটি মেয়ের কাছ থেকে নোটবুক নিয়ে অটোগ্রাফ দিল। অঙ্কিতার খুব রাগ হচ্ছিল। কেমন অদ্ভুত মানুষ রোহন সিংহ। হঠাৎ পিছন থেকে ওকে কেউ জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো? ব্যথা লেগেছে?
গলাটি আর কারণ না, মেঘে ঢাকা তারার অন্যতম সদস্য বিশাল মেহতার। ছেলেটি অঙ্কিতার দিকে হাত বাড়িয়ে অল্প হাসল। সবাই বলতো বিশাল খুব শান্ত ভদ্র ছেলে। এই সময় ওকে দেখে অঙ্কিতার তাই মনে হলো। একটুও অহংকার ছিল না ওর মুখে কোথাও, বরং বেশ মিশুকে লাগছিল। অবশ্য অঙ্কিতা এদের বিরোধী ফ্যান, কাজেই ওর সাহায্য তো নেওয়াই যাবে না। তার উপর আবার চারপাশে যত ফ্যানেরা দাঁড়িয়েছিল, সবাই এক দৃষ্টিতে অঙ্কিতাকে দেখছে। এখানে কিছু করে বসলে রেপুটেশনটা একেবারেই যাবে। মাথা নেড়ে অঙ্কিতা বলল, আমার লাগেনি, তুমি চিন্তা করো না। নিজেই উঠে ইউনিফর্মটা একটু ঝেড়ে ফেলল। এদেরকে তুমি বলে ডাকতে কেমন যেন একটা অদ্ভুত লাগছে, তবে এরা তো এখন ওর সহপাঠী, তাই আপনিও বলা যাবে না, আবার বন্ধুও নয়, তাই তুই বলে ডাকাও যাবে না। প্রত্যুষ এতক্ষণে ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি করে এসে বলল, কখন যে তোর হাতটা ছেড়ে দিলাম বুঝতেও পারিনি, ঠিক আছিস তো? অঙ্কিতা শুধু হ্যাঁ বলে চলে গেল। বলল, চল তাহলে ক্লাসে যাওয়া যাক। সবার নজর থেকে দূরে যাওয়ার জন্য অঙ্কিতা এমনিতেই ছটফট করছিল, তাই কোনো রকমে ভিড় ঠেলে এগিয়ে গেল ক্লাসের দিকে। ব্যান্ডের ছেলেরা তখন মোটামুটি সবাইকে অটোগ্রাফ দিয়ে দিয়েছে, আর বেলের শব্দে সবাই ক্লাসের দিকে যেতে আরম্ভ করলো। তাতে আস্তে আস্তে ভিড়ও কমে গেল। শানি একটু বিরক্ত হয়ে বলল, স্কুলে কি সারাক্ষণ এরকম চলবে নাকি? এত ফ্যান সার্ভিস দেওয়া কিন্তু একদম সম্ভব নয়। বিশাল একটু হেসে বলল, রোহন, ওই মেয়েটা যে তোকে বলল তোকে একদম পছন্দ করে না, সেটা কি তোর সত্যি মনে হয় নাকি কথার কথা? কে জানে, মাথা খারাপ হবে হয়তো। রোহন মাথা নেড়ে বলল। শানি বলল, ভাই তুই নেহাত দেখতে ভালো তাই, নইলে সবসময় এসব কথা বললে গণপিটুনি খেতে হতো। বাকি দুজন হাসতে হাসতে ক্লাসের দিকে এগিয়ে গেল। অঙ্কিতা ক্লাসে তাড়াতাড়ি চলে আসায় জানালার পাশের ভালো সিটটাই বসেছে। এটা বসার জন্য সবচেয়ে উপযুক্ত। পড়া শুনতে ভালো না লাগলেও বাইরে তাকাতে পারা যাবে, কিন্তু টিচারও সেটা বুঝবেন না। প্রত্যুষ ওর পাশে বসতে চেয়েছিল, কিন্তু অঙ্কিতা রেগে বলল, এই তুই একদম বসবি না এখানে, আমি এখনো রেগে আছি তোর উপর। প্রত্যুষ বলল, আমি না তোর ছোটবেলার বন্ধু, আমার সঙ্গে এরকম করবি? ছোটবেলার বন্ধুরা বুঝি স্কুলের সামনে অন্যদের এমব্রেস করে? সব তোর ভুলভাল প্ল্যান বানানোর জন্য হয়েছে, অঙ্কিতা বলল। কথা না বাড়িয়ে প্রত্যুষ গোমরা মুখ করে পিছনের সিটটায় বসলো। একটা পেন বার করে বাইরের দিকে তাকিয়ে সেটাকে আঙুলের মধ্যে ঘোরাচ্ছিল অঙ্কিতা, যখন হঠাৎ তিনজন এসে ওর সামনে দাঁড়ালো। মেঘে ঢাকা তারাকে এই ক্লাসেই আসতে হলো। অঙ্কিতা অন্যমনস্ক হয়ে যাওয়ায় পেনটা হাত থেকে পড়ে গেল পায়ের কাছে। রোহন আর বিশাল কথা বলতে ব্যস্ত ছিল, তাই লক্ষ্য করেনি। তবে সানি এক গাল হেসে পেনটা উঠিয়ে অঙ্কিতার কাছে এলো। এটা তোমার? ও জিজ্ঞেস করলো অঙ্কিতাকে। একজন সেলিব্রিটি এত ঘরোয়াভাবে কথা বলছে দেখে অঙ্কিতা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। ছেলেটা দেখতেও খুব সুন্দর। বিড়বিড় করে অঙ্কিতা বলল, হ্যাঁ এটা আমার, থ্যাংক ইউ। হাসি মুখে সানি পেনটা অঙ্কিতার টেবিলে রেখে রোহন আর বিশালের সঙ্গে একদম পিছনের সিটে গিয়ে বসলো। ক্লাসে সবার নজর ওদের দিকে। ছাত্ররা তবুও নিজেদের সামলে নিয়েছে ইতিমধ্যে, কিন্তু ক্লাসের ছাত্রীরা তখনও উত্তেজনায় ফেটে পড়ছে। ঠিক ওই সময় একজন অল্প বয়সী টিচার ক্লাসে ঢুকলেন। আমি মিস স্পেন্সার, এই বছর তোমাদের ক্লাস টিচার, আমি ইংলিশ পড়াবো, হেসে উনি বললেন। ওনার মুখশ্রী বেশ সৌম্য এবং সুন্দর, সুতরাং ক্লাসের সবাই একজন অল্প বয়সী টিচার পেয়ে বেশ খুশি। উনি কয়েকজনকে স্কুলের অফিস থেকে সিলেবাস আনতে বললেন, রোল কল নিলেন। শ্রুতি রায় প্রেজেন্ট মিস, প্রত্যুষ লাহিড়ী প্রেজেন্ট মিস, অঙ্কিতা ঘোষ প্রেজেন্ট। লিস্টে এদের নাম দেখে মিস স্পেন্সার একটু হেসে বললেন, এখন থেকে কিন্তু আর কোনো দুষ্টুমি নয়, ওকে? অঙ্কিতা আর প্রত্যুষ দুজনের লজ্জা পেয়ে মাথা নাড়ল। প্রত্যুষ ভাবল নতুন মিসকে ইমপ্রেস করা আর হলো না। মিস স্পেন্সার বললেন, তোমরা সকলেই জানো আমাদের স্কুলে আমরা পড়াশোনা ছাড়াও অন্যান্য কাজ করতে শেখাই বাচ্চাদের। তোমরা সবাই ডিউটি পাবে প্রতিদিন, সেগুলো ঠিক মতো করতে হবে সকলকে। আজ ক্লাসরুম গোছানোর দায়িত্ব তোমাদের। সব ক্লাসের শেষে এটা করে তারপরেই তোমরা বাড়ি যেতে পারবে। মেঘে ঢাকা তারার সদস্যদের আমি ওয়েলকাম করলাম ক্লাসে। আশা করি তোমরা এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবে। বাকি স্টুডেন্টরাও মনে রেখো, এখন তোমরা এদের সহপাঠী, সেই হিসেবে নিজেদেরকে কন্ডাক্ট করবে। সবাই মাথা নাড়ল। তারপর মিস স্পেন্সার সবার মধ্যে কাজ ভাগ করে দিলেন।
অঙ্কিতা ঘোষ, ঐশী চক্রবর্তী আর রোহন সিংহ, তোমরা লাইব্রেরিতে বই গোছাবে আজকে। লাইব্রেরিয়ানের কথা মতো চলবে, উনি যেভাবে কাজ করতে বলবেন সেই রকম করেই গোছাবে। অল দ্য বেস্ট, তোমাদের সকলকে অল দ্য বেস্ট, উনি বললেন। রোহন, তুমি পারবে তো? মাথা নেড়ে রোহন সম্মতি জানালো। ক্লাসের সবাই এই তিনজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। কি কপাল এই মেয়ে দুটোর, রোহন সিংহের সঙ্গে সময় কাটাবে। অঙ্কিতার মোটেও এক্সাইটেড লাগছিল না। মাথা নেড়ে ও লাইব্রেরির দিকে হাঁটা শুরু করে দিল। যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি ও বাড়ি ফিরতে পারবে। আজ যা দিন গেল ওর। লাইব্রেরি একদম 4 তলায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে থেকে গিয়ে অঙ্কিতা একটু দম নেওয়ার জন্য দাঁড়ালো। পিছনে ফিরে দেখে ঐশী অনেক চেষ্টা করছে রোহনের সঙ্গে কথা বলার। ফ্যান হবে হয়তো। রোহন অবশ্য খুব বেশি পাত্তা দিচ্ছিল না। সামনের দিকে চোখ করে দেখলো অঙ্কিতা ওর দিকে তাকিয়ে আছে। অঙ্কিতা হঠাৎ যেন শিউরে উঠল রোহনের চাহনি দেখে। অঙ্কিতা ভাবলো, রোহন কি ওকে সত্যি মনে রেখেছে নাকি? ও তো সেলিব্রিটি, এসব ছোটখাটো জিনিস নিশ্চয়ই মনে রাখবে না। এই চিন্তা করতে করতে অঙ্কিতা এগিয়ে চলল লাইব্রেরির দিকে। লাইব্রেরিয়ান চলে গেছে, তবে টেবিলে সবাইকার কাজের নির্দেশনা দিয়ে গেছেন। একবার চোখ বুলিয়ে অঙ্কিতা কয়েকটা বই তুলে ঠিক করে গোছাতে লাগলো। অঙ্কিতা জানতো না যে ঐশী হলো গিয়ে মেঘে ঢাকা তারার একেবারে ডাই হার্ড ফ্যান। লাইব্রেরিয়ান নাই দেখে ও কাজে মন না দিয়ে রোহনের সঙ্গে গল্প জুড়ে দিল। আমি তো কোনোদিন ভাবতেই পারিনি যাদের টিভিতে দেখি তারা আমার সঙ্গে আমার স্কুলে পড়াশোনা করবে। আমার যে কি এক্সাইটেড লাগছে আমি বোঝাতেই পারবো না। রোহন একটু অস্বস্তি বোধ করছিল ঐশীর কথাগুলো শুনে, তাই মাথা নাড়িয়েই উত্তর দিতে থাকলো। ঐশী বলতেই থাকলো, তোমার কোনো আইডিয়া নেই রোহন, আমি তোমার কত বড় ফ্যান। যেদিন থেকে তুমি ইন্ডিয়ান আইডলে জিতেছিলে সেদিন থেকে আমি তোমায় ফলো করি। আমার সব স্বপ্ন সত্যি হয়ে গেছে তোমাকে দেখতে পেয়ে। অঙ্কিতা মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল। ও নিজে ফেসবুকে তর্ক বিতর্ক করে ঠিক কথা, তবে এরকম ফ্যানদের ও একদম পছন্দ করতো না, যারা শিল্পীদের পার্সোনাল লাইফ আর স্পেসের সম্মান দিতে জানে না, অবসেসড হয়ে যায়। সেটা শুধু তাদের কম বুদ্ধির পরিচয় দেয়। রোহনও একটু বিরক্ত হচ্ছিল, তাই বেশি কথাও বলছিল না একদমই। কিন্তু ঐশী এক্সাইটমেন্টে সব ভুলে গিয়েছিল। রোহন উত্তর দিচ্ছিল না দেখে ঐশী বলে উঠল, তুমি আমায় বিশ্বাস করলে না তো? আমি কিন্তু সত্যি বলছি। রোহনের অ্যাটেনশন পাওয়ার জন্য ঐশী মরিয়া হয়ে উঠল। আচ্ছা, রোহন উত্তর দিল। তারপরেও ঐশী বলল, তুমি বিশ্বাস করছো না দেখছি, কি প্রমাণ চাও বলো? তুমি আমার ফার্স্ট ক্রাশ রোহন, আমি সব করতে পারি তোমার জন্য। অঙ্কিতা এতক্ষণ ধরে মজা নিচ্ছিল ঠিকই, কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়ালো। এরকম ফ্যানদের ব্যাপারে ও অনেক শুনেছে, যারা আর্টিস্টদের নিজেদের বয়ফ্রেন্ড বানানোর জন্য অনেক রকমের কাজ করে থাকে। আর মানছি ছেলেটা দেখতে সুন্দর, তার মানে এরকম কাণ্ডজ্ঞানহীন হয়ে নিজেকে ওর সামনে ছোট করবে? ঐশী বারান্দায় গিয়ে রেলিং এর উপর হঠাৎ করে উঠে গেল। অঙ্কিতার তো মাথায় হাত। কি সর্বনাশ, এই মেয়েটা কি পাগল হয়ে গেল? দেখো রোহন, ঐশী বলল, আমি প্রমাণ দিতে পারি আমি তোমায় কতটা ভালোবাসি। রোহনও যথেষ্ট ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। একটু রেগে গিয়েই বলল, এই এই অনেক হয়েছে, এবার নামো, তুমি ওখান থেকে নেমে এসো। ঐশী বলল, তুমি আমার বয়ফ্রেন্ড হতে রাজি কি রাজি নও? নইলে কিন্তু আমি এখান থেকে ঝাঁপ দেব। অঙ্কিতার গা হাত পা ঠান্ডা হয়ে যেতে শুরু করলো। ঝাঁপ দেবে মানে? ঐশী এটুকুর জন্য সুইসাইড করবে নাকি? ও কিছু বলার আগে রোহন হাত নেড়ে বলল, বেশ বেশ, তাহলে ঝাঁপ দাও। যত ইম্যাচিওর লোকজন। বেশ জোরে হাওয়া দিতে শুরু করলো, আর অঙ্কিতার বুক তো ধরফর করতে লাগলো। এ কেমন লোক রে ভাই, কিরকম বলে দিল ঝাঁপ দিতে? তুমি না হয় আর্টিস্ট, তার মানে তো তোমার ফ্যানেদের প্রতিও তোমার দায়িত্ব আছে। ও যদি এখন সত্যি সত্যি ঝাঁপ দিয়ে দেয়? ফেসবুকে সবাই বলতো যে রোহন সিংহ অত্যন্ত কর্কশ প্রকৃতির লোক, কারোর কথা ভাবে না। এখন তো মনে হচ্ছে সেটাই সত্যি। সামাল দেওয়ার জন্য অঙ্কিতা বলল, ঐশী ঐশী প্লিজ একটু ঠান্ডা হও প্লিজ। রোহন সিংহ তোমার পছন্দ করে না তো কি হয়েছে? তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমার জীবনই। এত কিউট দেখতে তুমি, নিশ্চয়ই তুমি আরো অনেক ভালো বয়ফ্রেন্ড পাবে। ঐশী মাথা নেড়ে বলল, আমি কিচ্ছু শুনবো না। রোহন, তুমি আমার কথার জবাব দাও। ঐশী প্লিজ ওর কথা বাদ দাও তোমার। রোহন, এখনো সময় আছে, তুমি বলো। আচ্ছা, ঝামেলায় পড়া গেল। অঙ্কিতা ফ্যান আর আর্টিস্টের মাঝখানে এসে কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়েছে। একদিকে ফ্যান সুইসাইড করবে হুমকি দিচ্ছে, অন্যদিকে আর্টিস্ট নিজের মতো করে বসে আছে কোনো পাত্তা না দিয়ে। কেমন মানুষেরা?
অঙ্কিতা একটু ঢোক গিলে বলল, ঐশী আমি অন্য কথা বলছি, একবার শোনো প্লিজ। ঐশী বলল, তুমি চুপ করো না, আমি তোমার সঙ্গে কথা বলছি না। অঙ্কিতা বলল, ঐশী এটা ইম্পর্ট্যান্ট। ঐশী বলল, আমি শুনবো না। হাল ছেড়ে অঙ্কিতা বলল, বেশ, যা মনে হয় তাই করো, তবে এটুকু বলছি, এখন খুব হাওয়া দিচ্ছে, তোমার স্কার্টটা কিন্তু আটকে গেছে, উঠে গেছে। ঐশী চোখ ছানা ভরা হয়ে গেল যখন ও বুঝতে পারলো ব্যাপারটা। লজ্জায় ওর মুখ লাল হয়ে গেল। অঙ্কিতার দিকে আঙুল করেও বলল, ইস, তোমরা তো ভারী বিকৃত মনের মানুষ, ডিসগাস্টিং। অঙ্কিতা বলল, আমার মন বিকৃত? আমি তো অন্তত তোমায় বললাম, আর তোমার আর্টিস্ট সে তো চুপ করেছিল সব দেখেও। এরকম লোককে বয়ফ্রেন্ড বানাবে তুমি? রোহন একটু কেশে মুখ ঘুরিয়ে নিল। এরপর ঐশীকে দেখে কে লজ্জাতে ওর গা থরথর করে কাঁপতে লাগলো। শেষে কিনা ওর ক্রাশের সামনে এইভাবে অপমানিত হতে হলো ওকে। এমব্রেসিং চিৎকার করে বলল, এই এই তুমি অঙ্কিতা ঘোষ না? তুমি আজ পাঁচিল টপকে স্কুলে ঢুকেছ না, আর আমাকে জ্ঞান দিচ্ছ? অঙ্কিতা হেসে বলল, হ্যাঁ, আমি পাঁচিল টপকে ঢুকেছি তো। অঙ্কিতাকে লজ্জা পাওয়ানোর জন্য ঐশী কথাগুলো বলছিল, তাতে রীতিমতো কাজ না হওয়ায় চোখে জল নিয়ে আস্তে আস্তে রেলিং থেকে নেমে দৌড়ে নিচে চলে গেল ঐশী। অঙ্কিতা বলল, যাক বাবা, ফাঁড়া কাটলো। অঙ্কিতা বুকে হাত দিয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্থির করলো। তখন রোহন একটু মুখ বাঁকিয়ে হাসলো। এতে অঙ্কিতা একটু বিরক্তি বোধ করলো। তুমি কেমন মানুষ ভাই? ওর না হয় মাথা ঠিক কাজ করছিল না, কিন্তু হাজার হোক ও তো তোমার ফ্যান। যদি আজ সত্যি কিছু করে বসতো, তুমি কি তার দায় নিতে? ইন্টারনেটে সবাই বলে তুমি নির্মম প্রকৃতির মানুষ, আমি তো দেখছি তাই ঠিক। রোহন বলল, আচ্ছা, তবে কোনো ফ্যান আমায় ব্ল্যাকমেল করবে আর আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব, এটা বলছো? না, আমি সেটা বলছি না। আমাদের রোজ রোজ এরকম ফ্যানদের সঙ্গে ডিল করতে হয়। কেউ বলে বয়ফ্রেন্ড না হলে ছাপ দেব, কেউ বলে বিষ খেয়ে নেব, কেউ বলে হাত কেটে ফেলবো। তাহলে এদের সবার মধ্যে আমায় দেব? কি বলতে চাও, ভাগ করে দেব? আমি দ্রৌপদী সাজতে এখানে আসিনি। আমি অবশ্যই ফ্যানদের সম্মান করি, তাদের প্রতি গ্রেটফুল আমি, কিন্তু এরকম বুদ্ধিহীন কাজকর্ম করলে আমি সেটা এন্টারটেইন করতে পারবো না। এদের মানসিক চিকিৎসার দরকার, বলো তো আমি সেই ফিজটা দিতে পারি। ওর কথাগুলো অবশ্য অঙ্কিতার ঠিকই মনে হলো। সত্যি তো, ফ্যানরা এরকম করলে আর্টিস্ট কি করতে পারে? কোনো মানুষের পক্ষেই তো সম্ভব নয় সবাইকে খুশি করা, সেটা ফ্যানদের বোঝা উচিত। এরকম অসাধ্য আকাঙ্ক্ষা নিয়ে চললে সেটা অবশ্যই আনহেলদি। হঠাৎ অঙ্কিতার নজর গেল রেলিং এর কাছে। রোহান যে কখন সেখানে চলে গিয়েছিল ও লক্ষ্য করেনি। তার মানে ঐশী যদি সত্যি ঝাঁপ দেওয়ার চেষ্টা করতো, তাহলে রোহান ওকে ঠিকই ধরে ফেলতো। তার মানে রোহান হয়তো অতটা নির্মম নয়, ও নিশ্চয় অন্যদের কথা ভাবে। যেহেতু অঙ্কিতা বিরোধী ফ্যান, তাই ওর পক্ষে বিশ্বাস করা অনেকটা সহজ যে রোহন একজন হার্টলেস লোক, কিন্তু ও তো দেখছে এগুলো সব রিউমার। রোহন বলল, ইন্টারনেটের লোক অনেক কথা বলে, তুমি বোকার মতন সেগুলো বিশ্বাস করে নিলে আমার কিছু কথা বলার নেই। এই বলে ও চলে গেল। কিছুক্ষণ অঙ্কিতার একটু খারাপ লাগলো এইভাবে রোহনকে বিচার করার জন্য, কিন্তু তারপর ও দেখলো এখন লাইব্রেরি গোছানোর সব দায়িত্ব ওকেই নিতে হবে। বাকি দুজন তো চলেই গেছে। অসভ্য, ইউজলেস। রেগে বিড়বিড় করতে করতে অঙ্কিতা নিজেই কাজ করতে শুরু করে দিল। অতগুলো ভারী ভারী বই লিস্ট করা আর গোছানোর পরে অঙ্কিতার একেবারে মরিয়া অবস্থা। কোমরের সাংঘাতিক ব্যথা, হাত পা তো আর চলছেই না। প্রত্যুষকে ডেকে ও কোনো রকম স্কুল থেকে বাড়ি ফিরল। ফেসবুক খোলার জন্য ফোন বার করে অঙ্কিতা দেখে কয়েকটা মেসেজ এসেছে। অঙ্কিতারা যে বড় লোক সেটা বলা ঠিক হবে না। কয়েক বছর আগে চিটফান্ড করতে গিয়ে ওরা সব টাকা পয়সা হারিয়ে ফেলেছিল, তাই ওর বাবা আর দাদাকে বাইরে যেতে হয় চাকরির সন্ধানে। বাড়িটার নিচের তলা একটা কফির দোকানকে ভাড়া দেওয়া হয়েছে। দোতলায় অঙ্কিতারা থাকে আর 3 তলাও ভাড়া দেওয়ার কথা। অঙ্কিতার পড়াশোনার খরচ চালানোর জন্য এইটুকু তো করতেই হবে। মডার্ন হাইয়ের মতো স্কুলে যাওয়ার অর্থশক্তি ওদের নেই, তবে অঙ্কিতা মিউজিক কোটা দিয়ে ঢুকেছে তো, তাই একটু কম ফিস দিতে হচ্ছে। মেসেজ খুলে অঙ্কিতা দেখে রিয়েল এস্টেট কোম্পানি ওকে জানিয়েছে ওদের বাড়ির 3 তলায় ভাড়াটি হিসেবে আসতে রাজি হয়েছে, ডিপোজিটও ভরে দিয়েছে। আনন্দে ও প্রত্যুষকে দেখালো মেসেজটা। বেশ পয়সাওয়ালা লোক তো, প্রত্যুষ বলল। আরো বলল, 6 মাসের ভাড়া একেবারে দিয়ে দিয়েছে। ভালো, তোর বাড়িটা এমনিতে দারুণ, অনেকটা প্রাইভেসি আছে। নতুন ভাড়াটা এলে আলাপ করাবি কিন্তু, হ্যাঁ? অঙ্কিতা বলল,
হ্যাঁ বাবা করাবো, চল আজ একটু রোল খেয়ে আসি। যা দিন গেল আমার আর তোর, তারপর আবার ঐশী আর রোহনের ওই ড্রামা। এই কি ড্রামা, আমাকেও বল, প্রত্যুষ বলল। রোলের দোকানের দিকে এগোতে এগোতে অঙ্কিতা লাইব্রেরির ঘটনাটা সম্পূর্ণটা প্রত্যুষকে বলল। হাতে গরম গরম এগরোল নিয়ে প্রত্যুষ সব শুনে বলল, বাবা এত কাণ্ড, কি এমন ভালো দেখতে রোহন সিংহ, তাকে নিয়ে এত মাতামাতি? মেয়েটার নাম যেন কি, ক্লাসে আমি মন দিয়ে শুনিনি। ঐশী চক্রবর্তী রে। ও বাবা গো, তুই চিনিস ঐশী কে? তুই জানিস ঐশী চক্রবর্তী কে? প্রত্যুষ জিজ্ঞেস করলো। ওর ফ্যামিলি তো বিশাল বড় লোক রে, এখানকার সব জুয়েলারির দোকান আর পেট্রোল পাম্পগুলোর মালিক ওরা। অঙ্কিতা বলল, কিন্তু কমন সেন্সটা তো আর পয়সা দিয়ে কেনা যায় না দেখছি। বলতে বলতেই অঙ্কিতার ফোনে একটা মেসেজ ঢুকলো। ও খুলে দেখলো তাতে কেবল লেখা আছে ক্ষতিপূরণ চাই। যে নাম্বারটা থেকে পাঠানো সেটাও অচেনা, তাই কিছুক্ষণ অঙ্কিতা একটু অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে আরেকটা মেসেজ এলো, তাতে ইন্স্যুরেন্স ক্লেম আর রিপেয়ারের রিসিট দেওয়া। এতক্ষণে অঙ্কিতা বুঝলো এটা কার পাঠানো। প্রত্যুষ ওর মুখের অবস্থা দেখে জিজ্ঞেস করলো, এই অঙ্কিতা কি হলো রে, ভূত দেখার মতো অবস্থা তোর। কোনো জবাব না দিয়ে অঙ্কিতা বসে বসে মোট কটা শূন্য আছে সেটা গুনলো বারবার করে। এত টাকা ও কোথা থেকে পাবে? এক্ষুনি ইন্দ্রাণীকে একটা ফোন করা দরকার। তাড়াতাড়ি ফোন লাগিয়ে অঙ্কিতা বলল, দিদি শোন না, তুই ওই দিন ঠিক মতো পার্কিং করিসনি, একটা গাড়িতে ধাক্কা লেগেছিল না ওই দিন, যেদিন বিরিয়ানি খেতে বেরিয়েছিলাম আমরা, আর যার গাড়ি সে আজকে ক্ষতিপূরণ চাইছে, প্রচুর টাকা। ফোনে আওয়াজ এলো, রোজ নতুন নতুন ভাবে আপনারা লোক ঠকাচ্ছেন তাই না? এখন আমার বোনের নাম্বার থেকে ফোন করে কাঁদুনি গাইছেন, সব ঢং। এসব বলে ইন্দ্রাণী ফোন রেখে দিল। অঙ্কিতা একবার সত্যি কেঁদে ফেললো। ও কি করবে এখন? ওই ওই, প্রত্যুষ বলল, এই কি হলো তোর, বল না। অঙ্কিতা বলল, আমার মনে হয় এবার গা ঢাকা দিতে হবে রে। একজনকে আমার ক্ষতিপূরণ দেওয়ার কথা, কিন্তু অনেক টাকা, আমি পাবো কোথা থেকে? টাকার কথা শুনে প্রত্যুষের মুখ শুকিয়ে গেল। ভয় ভয় করে বলল, আমি এখন যাই, হ্যাঁ যদি মা খুব বকাবকি করে তাই চলে যাই, কাল দেখা হবে, টাটা। অঙ্কিতা কিছুক্ষণ বসে ভাবলো বাবা কিংবা দাদাকে একবার ফোন করবে কিনা। বকা খাবে অনেক ঠিকই, কিন্তু একটা কিছু তো হবে। ছেলেটাকে আবার ওই স্কুলেই আসতে হলো। যবে থেকে এই রোহন সিংহের সঙ্গে দেখা হয়েছে সেদিন থেকে দিনকাল খারাপ যাচ্ছে, সব ওই রোহনের দোষ। আস্তে আস্তেই ঘরের দিকে পা বাড়ালো অঙ্কিতা। বাবা আর দাদা এটা দিতে পারবে না, একেই ওদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় এখন। ক্ষতিপূরণ নিয়ে কি করা যায় ভেবে ভেবে সারা রাত ঘুম হলো না ওর ঠিক মতো। সকালে চোখের তলায় কালি নিয়ে অঙ্কিতা স্কুলে গেল। ও ভাবলো যদি রোহনকে এভাবে ম্যানেজ করা যায় তাহলে হয়তো ক্ষতিপূরণের প্রশ্ন আর উঠবে না। নিজের সিটে বসে ও বই খাতা বের করবে, এমন সময় ওকে পিছন থেকে কেউ ডাকলো। গলার আওয়াজ শুনে অঙ্কিতার বুক ধড়ফড় করে উঠল। সবসময় খারাপ জিনিসটাই কেন হয় ওর সাথে? সকাল সকাল মুডটা বিগড়ে দিল। পিছন ফিরে অঙ্কিতা দেখে রোহন ওর দিকে একগাল হাসি নিয়ে তাকিয়ে আছে। অন্য সময় ছেলেটাকে দেখে হয়তো বিরক্ত হতো, কিন্তু আজ অঙ্কিতার দৃষ্টিতে ভয় ছাড়া কিছুই নেই। রোহনের চেহারাতে যদিও ভয় পাওয়ার মতো কিছুই নেই, বেশ সুদর্শন লাগছে ওকে। ভয়ে ভয়ে অঙ্কিতা জিজ্ঞেস করলো, কোনো দরকার ছিল তোমার? রোহন আরেকটু হেসে বলল, কাল তোমায় যে মেসেজটা পাঠিয়েছিলাম সেটা দেখেছ? ওর কথা শুনে পুরো ক্লাস স্তব্ধতায় ছেয়ে গেল। রোহন সিংহ কাউকে মেসেজ পাঠিয়েছে, তাও আবার অঙ্কিতাকে? ওদের মধ্যে কি কিছু চলছে? রোহনের কি সম্পর্ক আছে অঙ্কিতার সঙ্গে? দীর্ঘশ্বাস ফেলে অঙ্কিতা বলল, হ্যাঁ আমি দেখেছি। রোহন চারপাশে তাকিয়ে দেখল এখানে অনেক লোক আছে, আমার একটু প্রাইভেটে কথা বলার আছে তোমার সঙ্গে, বাইরে এসো একটু, হ্যাঁ একটু আলোচনা করা যাক। কি হলো অঙ্কিতা ঘোষ, ভয় পেয়ে গেলে নাকি? গভীর গলায় নিজের নামের উচ্চারণ শুনে অঙ্কিতা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। এত অল্প বয়সী ছেলের এরকম গলা কি করে হয়? কিন্তু সঙ্গে সঙ্গে এসব চিন্তা মাথা থেকে সরিয়ে দিল অঙ্কিতা। এখন রোহন শুধু ওর থেকে হিসেব চাইতে এসেছে, তাই ওর পিছনে পিছনে ক্লাস থেকে বেরিয়ে মাঠের কাছে হাঁটতে লাগলো। ওরা দুজন ক্লাস থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে সবাই আলোচনা করতে লাগলো, আমি কি ঠিক শুনলাম? রোহন সিংহ ওই মেয়েটাকে নিজে মেসেজ করেছে? ওরা কি একে অপরকে চেনে নাকি? দূর, চিনবে কি করে? রোহন সিংহকে চেনা কি এত সহজ নাকি?
আরে না না, ওদের মধ্যে কিছু চলছে নাকি বলতো? মেয়েটার মুখ দেখেছিস? রোহন সিংহের কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো চিনিও না মেয়েটাকে ঠিক করে। ডাইরেক্ট অ্যাডমিশন নয় নিশ্চয়ই, তাই না? আরে শুনেছি মিউজিক কোটা দিয়ে ঢুকেছে, নইলে এখানে পড়ার ক্ষমতা নেই। ইস, শেষে এরকম মেয়েকে পছন্দ করলো রোহন। আমি ওর কত বড় ফ্যান, এখনো ওর সঙ্গে কথাই বলতে পারলাম না। পিছন থেকে একজন চেঁচিয়ে বলল, ওই মেয়েটা নিশ্চয়ই কিছু বলে ব্ল্যাকমেল করেছে রোহনকে। সবাই ঘুরে দেখে কথাটা আর কেউ না, ঐশী চক্রবর্তী বলছে। ও বলতে থাকলো, কাল আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম লাইব্রেরি থেকে, তখন ওরা দুজন ছিল ওখানে। কি হয়েছে কে জানে, যত সব ক্যারেক্টারলেস মেয়ে। কয়েকজন ওর কথা শুনে সায় দিল। আসলে আর্টিস্ট ফ্যানদের মধ্যে ঢুকে পড়লে এরকম অপবাদ শুনতেই হবে। ওদিকে অঙ্কিতা ভয়ে কাঁপতে লাগলো। রোহন ওর দিকে তাকিয়ে রইল। কিভাবে ক্ষতিপূরণটা দেবে? ব্যাংক ট্রান্সফার, ক্রেডিট কার্ড নাকি ক্যাশ? আমার জন্য সব অ্যাভেলেবেল, তুমি বলো। তার সঙ্গে ম্যানেজারের সাথে কথা বলতে হবে, রোহন বলল। অঙ্কিতা জিজ্ঞেস করলো, গাড়ির ইন্স্যুরেন্স নেই? ফুরিয়ে গেছে, রিনিউ করতে ভুলে গেছি, তাচ্ছিল্যভাবে রোহন বলল। এই শুনে অঙ্কিতা কেঁদেই ফেলল। ইন্দ্রাণী ওর ফোন তুলছে না, ওর বাবা অথবা দাদাকে জিজ্ঞেস করার প্রশ্নই ওঠে না। এখন ও নিজে থেকে কি করে পুরো টাকাটা দেবে? যেদিন থেকে ওদের আর্থিক অসুবিধা শুরু হয়েছিল, টাকা জিনিসটাকে অঙ্কিতা খুব ভয় পায়। ওদের আত্মীয়রা সম্পর্ক ভেঙে দিয়েছিল, প্রতিবেশীরা ঠাট্টা করেছিল, এমনকি ওকে ছেড়ে ওর বাবা আর দাদাকেও কাজের জন্য চলে যেতে হয়েছে বহু দূরে। টাকাকে অঙ্কিতা ভয় পায়, আর এখন সেই টাকার জন্যই ওকে রোহন সিংহের কাছে অপমানিত হতে হচ্ছে। আমি এত টাকা অ্যাফোর্ড করতে পারি না, মানে পারবো না, আই এম সরি, তোমার মতো বড়লোক নই আমি, একটু হতাশভাবেই অঙ্কিতা বলে ফেললো রোহানকে। ওর চোখের জল দেখে রোহন একটু গম্ভীর হয়ে গেল। এতক্ষণ ধরে ও নেহাত ঠাট্টা করছিল, তবে এই মেয়েটা তো সিরিয়াসলি নিয়ে নিল সব। অঙ্কিতা হঠাৎ বলল, আচ্ছা আমি তোমার সঙ্গে একটা এগ্রিমেন্ট করতে পারি কি? যখন আমি চাকরি করব তখন তোমায় সব শোধ করে দেব, ইন্টারেস্ট সহ, কিন্তু ততদিন আমি পারবো না, তুমি প্লিজ এতে রাজি হয়ে যাও। রোহন অল্প হেসে মাথা নেড়ে বলল, সেটা তো হবে না। অঙ্কিতা চোখের জল মুছে দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে তুমি বলো কিভাবে আমি শোধ করব? আমি তো আমার দিকটা বললাম, তোমায় বলো। পেছন থেকে কেউ তখন বলে উঠল, এত গোমরা মুখ করে কেন দাঁড়িয়ে আছো? আরো অনেকভাবে ক্ষতিপূরণ করা যায়। অঙ্কিতা ঘুরে দেখে সানি সেন ওদের দিকে একগাল হাসি নিয়ে এগিয়ে আসছে। রোহনের কাঁধে হাত রেখে বলল, রোহন তুই সকাল সকাল শুরু হয়ে গেলি, খালি মেয়েদের দিকে নজর। রোহন অপ্রস্তুত হয়ে বলল, তেমন কিছু না। সানি বলল, আচ্ছা বেশ, তাহলে অঙ্কিতাকে আমি নিয়ে যাই। রোহন ওর দিকে চোখ বড় করে তাকানোয় সানি হাসল। অঙ্কিতা ওকে দেখে একটু স্থির হলো। মেঘে ঢাকা তারা ওর পছন্দের ব্যান্ড নয়, তবুও সানি সেনকে ওদের মধ্যে একটু ভালো লাগতো। ছেলেটাকে বেশ মিশুকে মনে হয়, রোহন সিং এর মতো একেবারেই নয়। সানি অঙ্কিতার দিকে তাকিয়ে বলল, তোমার সঙ্গে দেখা হলো আবার তাহলে? রোহন তো দেখছি তোমাকে ছাড়া থাকতেই পারে না। অঙ্কিতার লজ্জা পাবে না রাগ করবে বুঝল না। সানি যদি জানতো রোহন কেন অঙ্কিতার পেছনে ঘুরছে, তাহলে হয়তো ও এই কথাটা বলতো না। ও অল্প হেসে সানিকে বলল, তোমার সঙ্গে দেখা হয়েও বেশ ভালোই হলো। তোমরা এখানে অ্যাডজাস্ট করতে পারছো তো? কোনো অসুবিধা হলে জানিয়ে দিও। রোহন একটু বিরক্তিকর সুরে অঙ্কিতাকে ডাকলো। অঙ্কিতা কাছে আসায় রোহন বলল, শোনো, তোমায় না দুটো অপশন দিচ্ছি। এক, তুমি আজকের মধ্যে আমায় ক্ষতিপূরণের মতো টাকাটা দিয়ে ফেলো ফেরত, সে তুমি যেভাবে পারো জোগাড় করো। আর দুই, তুমি আমার একটা শর্ত মানো, তাহলে তোমার এক পয়সাও দিতে হবে না, আমি ধরে নেব তোমার ক্ষতিপূরণ দেওয়া হয়ে গেছে। 2 নাম্বার অপশন শুনে অঙ্কিতা বেশ খুশি হলো, কিন্তু কিছু বলার আগেই সানি পাশে এসে ওকে বলল, রোহনের শর্ত কিন্তু সহজ হবে না, একটু ভেবে উত্তর দিও। ওমা, তাই তো? এতগুলো টাকা মাফ করার জন্য যে শর্তই থাকবে সেটা তো সহজ হবে না। শুনে যতটা হালকা মনে হচ্ছে ততটা নাও হতে পারে। রোহন সিংহ কেমন মানুষ কে জানে, মনে মনে কি ফোন দিয়ে এটা রেখেছে তাও অঙ্কিতা বুঝবে কি করে। এই চিন্তা করতে করতে অঙ্কিতার মাথায় অনেক রকমের প্রশ্ন এলো। সেলিব্রিটিরা মাঝে মাঝে স্ক্যান্ডাল করে বসে, ফ্যানদের সাথে সম্পর্ক তৈরি করে। হায় ভগবান, রোহন কি সেরকম কিছু বলছে নাকি? রেগে গিয়ে অঙ্কিতা বলল, ইস কি বিকৃত মনের মানুষ ভাই, এইসব আমি করতে পারবো না, ছি, তোমার লজ্জা করে না এসব বলতে? রোহন হাঁ করে তাকিয়ে রইল।
কি ভেবে বসলো মেয়েটা। শানি ওইদিকে ফিকফিক করে হাসতে লাগলো ওদের দেখে। রোহন অবশেষে ব্যাপারটা বুঝে বলল, তুমি কি ভাবো আমি সেরকম মানুষ? আমি কি জানি, অঙ্কিতা বলল। তুমি কেমন মানুষ আমার জানা নেই, তবে আমি কোনো ভুল কাজে জড়াতে পারবো না। তুমি কি কথা দিতে পারো যে তোমার শর্ত সেরকম প্রকৃতির কিছু হবে না? রোহন হেসে ফেলল। এই তাহলে পাবলিকের কাছে ওর রেপুটেশন। আরে আমি কথা দিচ্ছি তোমায় কোনো ইললিগাল কাজে জড়াবো না। এবার খুশি তো? ও জিজ্ঞেস করলো। অঙ্কিতা আস্তে আস্তে মাথা নেড়ে বলল, আমায় একটু সময় দেবে ভাবার জন্য? অবশ্যই, রোহন বলল। সেই সময় অঙ্কিতার হঠাৎ মনে হলো রোহন যেন কোনো সেলিব্রিটি নয়, সাধারণ একজন মানুষ। ওর মুখের হাসি দেখে এক মুহূর্তের জন্য অঙ্কিতা একটু অপ্রস্তুত হয়ে ওর দিকে তাকিয়েই রইল। আবার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হলো। সেটা ভয় না প্রত্যাশা ও ঠিক বুঝল না। ক্লাসের দিকে হাঁটতে শুরু করলো অঙ্কিতা। পিছন থেকে ওকে যেতে দেখে শানি রোহনকে জিজ্ঞেস করলো, তুই এই মেয়েটাকেই খুঁজছিলি না? রোহন বলল, তোর এত প্রশ্ন কেন? হ্যাঁ, ক্লাসে চল। শানি রোহনের কাঁধে হালকা খুশি মেরে বলল, কি করি বল? আগে কখনো তোকে কারোর ব্যাপারে এত পরোয়া করতে দেখিনি। এখন এই মেয়েটাকে নিয়ে তুই উঠে পড়ে লেগেছিস একদম। কিউরিয়াসিটি তো হবেই। এই কদিন তাহলে বেশ এন্টারটেইন হবে আমার আর বিশালের। অঙ্কিতা গম্ভীর মুখ করে ক্লাসে ফিরল। প্রত্যুষ কথা বলার চেষ্টা করলো, কিন্তু ও উত্তর দিল না। প্রত্যুষ ব্যাপারটা বুঝল না। অঙ্কিতা বেশ হাসি খুশি মেয়ে, হঠাৎ করে এমন গোমরা মুখ করে কেন বসে আছে? তবে কি অঙ্কিতা, তোকে রোহন সিংহ কিছু বলেছে কি? ড্যাম হিম, আমি তোর হয়ে বদলা নেব। প্রত্যুষ এমনিতে খুব সিরিয়াস ছেলে নয়, হাসি মজা করতেই ভালোবাসে। তবে ছোট থেকে অঙ্কিতার প্রতি খুব প্রোটেক্টিভ। ওরা মোটামুটি একসঙ্গেই বড় হয়েছে বলা যায়। তাই অঙ্কিতার গোমরা মুখ দেখে প্রত্যুষের মাথা গরম হয়ে গেল। রোহন সিংহের কত সাহস অঙ্কিতাকে খারাপ কথা বলা! মানলাম তুই সেলিব্রিটি, তার মানে সাধারণ লোকদের সঙ্গে যা নয় তাই ব্যবহার করবি তা তো নয়। ঠিক সেই সময় রোহান ক্লাসে ঢুকলো। রেগে গিয়ে প্রত্যুষ ওর সামনে এসে বলল, এই যে, তোমার কি কোনো প্রবলেম আছে? রোহন বিরক্ত হয়ে তীব্র দৃষ্টিতে প্রত্যুষের দিকে তাকালো। মানে? ও জিজ্ঞেস করলো। প্রত্যুষ একটু ঢোক গিলে বলল, তুমি আমার সঙ্গে কম্পিট করতে চাও? অঙ্কিতা সামাল দেওয়ার জন্য প্রত্যুষের হাত ধরে বলল, কেন ঝামেলা করছিস? চল চল আমার সঙ্গে, বসবি আয়। প্রত্যুষ ওর হাত সরিয়ে দিয়ে একভাবে তাকিয়ে রইল রোহানের দিকে। রোহান লক্ষ্য করলো অঙ্কিতার সঙ্গে প্রত্যুষের ভালোই বন্ধুত্ব। হঠাৎ এক অজানা ঈর্ষা ওর মনের মধ্যে এলো অঙ্কিতার সঙ্গে প্রত্যুষকে দেখে। তাচ্ছিল্য ভরে ও জিজ্ঞেস করলো, কিসে কম্পিট করবে বলো? শানি পিছন থেকে অবাক হয়ে রোহানের কথা শুনছিল। এ কি ওর চেনা রোহান? সে তো কোনোদিনই এসব ছোটখাটো চ্যালেঞ্জ নেয় না। তবে এখন কি হলো? ও বিশালের দিকে তাকালো, যে সিট থেকে দৃশ্যটি বিনোদিত হয়ে দেখছিল। স্কুল শেষ হওয়ার পরে সবাই বাস্কেটবল কোর্টের দিকে এগিয়ে গেল। রোহন সিংহের সঙ্গে প্রত্যুষের বাস্কেটবলের কম্পিটিশন হবে। ইতিমধ্যে পুরো স্কুল জেনে গিয়েছিল। স্কুলে প্রায় সবাই জানতো যে রোহন সিংহ গান আর পিয়ানো ছাড়াও অনেক কিছুতে পারদর্শী। তারা শুনেছিল রোহানের খেলাধুলার প্রতি রীতিমতো ঝোঁক আছে। তাই আজকের ম্যাচটা একেবারেই মিস করা যাবে না। প্রত্যুষের উপর কারোর নজর ছিল না। বেশিরভাগ লোক কোটা দিয়ে অ্যাডমিশন পাওয়া ছেলে মেয়েদের নিয়ে মাথা ঘামাতো না। সবাই দেখতে এসেছে রোহন সিং কিরকম করে বাস্কেটবল খেলে। অঙ্কিতা লজ্জিত হয়ে আসতে আসতে সেই দিকে এগোলো। প্রত্যুষ ওর কথা ভেবেই রোহানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু বোকার মতন চ্যালেঞ্জ করার কি ছিল? অঙ্কিতা যেহেতু বিরোধী ফ্যান, ও নিজেও জানতো রোহন সিংহ ভালো রকম খেলাধুলায়। তবে ওর ভয় ছিল মেঘে ঢাকা তারার ফ্যানদের নিয়ে। খেলতে খেলতে মানুষের ব্যথা আঁচড় লেগেই থাকে। তবে রোহানের কিছু হলেই ওর ফ্যানেরা হয়তো প্রত্যুষকে মেরেই ফেলবে। খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রোহান বলটা কেড়ে নিয়ে বেশ সহজে একটা স্কোর করলো। অঙ্কিতা এই দেখে অবাক। প্রত্যুষ স্পোর্টস কোটা দিয়ে স্কুলে ঢুকেছিল, কাজে ওকে হারানো একেবারেই কথার কথা নয়। রোহন তার মানে সত্যি বেশ ভালো বাস্কেট বলে। প্রত্যুষ ইতিমধ্যে একটা পয়েন্ট হেরে রেগে বল নিয়ে দৌড়ে এলো, কিন্তু রোহন সহজেই আবার স্কোর করলো। তৃতীয়বারেও একটা ফলাফল। কোর্টের সবাই তখন আনন্দ উল্লাসে ফেটে পড়ছে। উমা, কি ট্যালেন্টেড ছেলে! আই লাভ হিম, আই লাভ হিম। ও সব করতে পারে, যেমন গান গাইতে পারে তেমন সুন্দর দেখতে, তেমন খেলাধুলাতেও তুখোড়। রোহন সিংহ, রোহন সিংহ, আমি তোমার দলে। রোহন ঘুরে প্রত্যুষকে জিজ্ঞেস করলো, কন্টিনিউ করবো? প্রত্যুষ হেরে গিয়ে মনে কষ্ট পেয়েছে, কিন্তু মাথা উঁচু করে বলল, না, তুমি জিতেছ, আমার কিছু করার নেই এতে। তবে একটা কথা জিজ্ঞেস করি তোমায়, অঙ্কিতা তোমার কি করেছে? জানি তুমি সেলিব্রিটি,
তোমার একটা ইমেজের ব্যাপার আছে, কিন্তু একটা মেয়েকে এভাবে বিরক্ত করছো কেন? আমি তোমার কাছে ওর হয়ে ক্ষমা চাইছি, তুমি ওকে আর বিরক্ত করো না, এটা তোমার সাজে না। রোহন বলল, অঙ্কিতা বলেছে আমার ঋণ শোধ করবে, এটা আমার আর ওর ব্যাপার, তুমি এর মধ্যে এসো না। অঙ্কিতা কবে থেকে তোমার দায়িত্ব হলো? দুজনকে দেখে মনে হচ্ছিল যেন এক্ষুনি আবার ঝগড়া করবে, তাই অঙ্কিতা তাড়াতাড়ি এসে প্রত্যুষকে নিজের জলের বোতল দিয়ে বলল, অনেক দৌড়ালি, এবার জল খা। ওদের দেখে রোহন একটু বিরক্ত বোধ করলো। ছোটবেলার বন্ধু বলে এত টান দুজনের মধ্যে। অঙ্কিতা আর প্রত্যুষকে এত কাছাকাছি দেখে ওর বেশ হিংসে হচ্ছিল। প্রত্যুষের আরো কিছু বলার ছিল, কিন্তু অঙ্কিতা চিমটি কেটে ওকে থামিয়ে দিল। উফ বাবারে, এত জোরে কেউ মারে? প্রত্যুষ বলে উঠল। এই এই তুই চুপ কর তো, অঙ্কিতা বলল। রোহনের দিকে তাকিয়ে অঙ্কিতা বলল, আই এম সো সরি, আমি সব টাকা তোমায় ফেরত দিয়ে দেব, প্রত্যুষের কথায় তুমি কিছু মনে করো না প্লিজ। এই বলে অঙ্কিতা প্রত্যুষকে নিয়ে দৌড়ে চলে গেল। রোহন একটু অবাক হলো, এতগুলো টাকা অঙ্কিতা ফেরত দেবে কিভাবে? ওর পরিবারের ব্যাপারে রোহন খোঁজ লাগিয়েছিল, কাজেই ও জানতো এত টাকা জোগাড় করা অঙ্কিতার পক্ষে কখনো সম্ভব হবে না। ও কি প্রত্যুষকে বাঁচাতে এই কথা বলল, নাকি রোহনকে অপছন্দ করে একেবারে ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার কথা বলল? প্রত্যুষকে টেনে ক্লাসে নিয়ে আসার পর অঙ্কিতা এক ঘুষি মেরে বলল, এই মাথাটা কবে ব্যবহার করা শিখবি শুনি? ওইভাবে রোহন সিংহকে চ্যালেঞ্জ করা, ওর ফ্যানগুলো তোকে আসতো ছাড়বে তো? প্রত্যুষের যদিও খুব বেশি লাগেনি, তবুও মজার ছলে ও বলে উঠল, হ্যাঁ এত জোরে মারিস কেন? এবার কিন্তু আদর করে দিতে হবে, বলে রাখলাম। অঙ্কিতা ওদিকে কানই দিল না, বরং ভাবতে শুরু করলো টাকাটা কিভাবে ফেরত দেওয়া যায়। শেষমেশ বাবাকেই জিজ্ঞেস করতে হবে বলে মনে হচ্ছে। প্রত্যুষ জিজ্ঞাসা করলো, আচ্ছা তুই কি শোধ করবি ওকে বলতো? কি বলছিল ও তখন? অঙ্কিতা বলল, তোকে বললাম না, ইন্দ্রাণী দিদি ওই দিন একটা দামি গাড়িতে ধাক্কা মেরে স্ক্র্যাচ করে দিয়েছিল, ওটা তো রোহন সিংহের গাড়ি। ও ক্ষতিপূরণ চাইছে আমার কাছে। তোর কাছে সেভিংস আছে রে? আমার না সত্যি খুব দরকার রে এখন। প্রত্যুষ পকেট থেকে কয়েকটা 100 টাকার নোট বার করে বলল, আমার কাছে এটা ছাড়া আর এখন কিছুই নেই রে, সত্যি বলছি। অঙ্কিতার আবার মাথা গরম হয়ে গেল। দূর, ও বলল, তুই কোনো কাজের নস, যা তো এখান থেকে। দুজনে নিজেদের মতো ঝগড়া করতে লাগলো। দূর থেকে একজন ওদের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ ঝগড়া করার পর অঙ্কিতা ঘড়ি দেখে বাড়ি যাওয়ার কথা ভাবলো। তার আগে একবার ওয়াশরুমে গেল। দরজা বন্ধ করতেই ও অনুভব করলো ওর পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। ঘুরে অঙ্কিতা দেখে 3 জন মেয়ে, তাদের মধ্যে ঐশী চক্রবর্তীও আছে, ওর দিকে তাকিয়ে আছে। ঐশীকে দেখে অঙ্কিতা জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো আজকে? কাল একদম ঠিক করে কথা বলতে পারিনি, কিছু মনে করো না হ্যাঁ। ঐশী বলে উঠল, একদম ভালো সাজবি না আমার কাছে, আমার খুব ভালো করে জানা আছে তোর মতো মেয়েরা কেমন হয়। অঙ্কিতা কিছু বুঝতে না পেরে ওদের দিকে তাকিয়েই রইল। ঐশী ওর কাছে এসে বলল, এই কি বলে ব্ল্যাকমেল করেছিস তুই আমার রোহনকে? বল। কি বলেছি মানে? তুমি ভদ্রভাবে কথা বলতে জানো না? অঙ্কিতা রেগে জিজ্ঞেস করলো। আরেকটি মেয়ে বলে উঠল, একদম যেন ধোয়া তুলসী পাতারে, স্কুলে সবাই জানে রোহন সিংহের সঙ্গে অঙ্কিতা ঘোষের কোনো রিলেশনশিপ আছেই। অন্য মেয়েটি বলল, যার নাম অঙ্কিতা একবার ক্লাসে শুনেছিল, সেই প্রিয়া কুণ্ডু বলল, এত কথা বলার কি আছে, এদের মতো মেয়েরা বেশ ভালোই ন্যাকামি করতে পারে, যা করা সেটা করে চল তাড়াতাড়ি। অঙ্কিতা এখনো বুঝতে পারছিল না ব্যাপারটা ঠিক কিরকম, কিন্তু এদের কথাবার্তা শুনে ঠিক বুঝতে পারছে এরা বন্ধুত্ব পাতাতে আসেনি। ও শুনেছিল যে মডার্ন হাইতে অনেক ছেলে মেয়েদেরকে র্যাগিং করা হয়, কিন্তু নিজেই যে তার সম্মুখীন হবে এটাও ভাবেনি। ঐশী অঙ্কিতার কাছে এগিয়ে এসে এক হাত তুলে দাঁড়ালো থাপ্পড় মারার জন্য। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন পকেট এফএম।